ওয়েলকাম ব্যাক। পায়েল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুক্রবার, ভোর 5টা মতো বাজে। আজ একটু জলদি উঠে পড়েছি। স্কুল থাকলে পরে অবশ্য সোয়া 5টা নাগাদ উঠি। তবে যখন উঠে পড়েছি, কাজগুলো হাতে হাতে এগিয়ে নিই। আজ স্কুলে যাবো না, ছুটি নিয়েছি। ভাদরটা যাবো, হিরকের চেক আপ রয়েছে। আলো আঁধারের মাঝে আকাশটাও সামান্য পরিষ্কার হতে শুরু করেছে। তবে একটা করে দেখলাম, ভালোই ঘন কালো মেঘ জমে রয়েছে। এখন আবার কখন বৃষ্টি শুরু হয় আর বলো না, জানো, এই জামা কাপড় 14 বার বারান্দায় রেখেছি, আবার সেটা এনে ঘরে এনে রাখছি। এই করতে করতেই দিন কাবার হয়ে যাচ্ছে। প্রায় 5টা কুড়ি মতো বাজে। হিরক অবশ্য এখনো ঘুমাচ্ছে। থাক, খানিক্ষণ শুয়ে থাকবো, 6টা নাগাদ ডাকবো। আসলে রোজই তো সেই 5টা সোয়া 5টায় উঠে, আর তারপরে সারাদিনের ব্যস্ততা। এই একটা দিন ছুটি পেলে যেন মনে হয় খানিকটা শুয়ে বসে দিনটা কাটাই। তবে আজ তো আর সেই উপায় নেই, অনেকটা পথ যাওয়ার রয়েছে। এই চাটা খেয়ে রান্নাঘরের কাছে হাত লাগাবো। ভেবে রেখেছি আজ খানিকটা চিকেন করব। সেই মতো কালকে কিছুটা কেটে বেটে রেখেছি। তাছাড়া আমাদের ফিরতে ফিরতেও প্রায় সন্ধে হয়ে যাবে। হিরোকে সিটি স্ক্যান করবে, নানা রকম ওষুধপত্র খেতে হবে, হাতে চ্যানেল করবে। এইসব করে রিপোর্ট পেতে পেতেই বেলা 4টে সাড়ে 4টে। আর তারপরে আবার ডাক্তারকে দেখে আস্তে আস্তেই দেখো না, আজ সন্ধ্যে 7টা মতো হয়ে যাবে। খানিকটা রান্নাঘরটা গুছিয়ে রেখে গেলে সুবিধাও হয়। সন্ধ্যেবেলা এসে একটু জিরোতে পারবো। আবার তো কালকে স্কুল রয়েছে। চাটা বসে খাওয়ার মতো আর সময় নেই। এবার তড়িঘড়ি কাজে হাত লাগাই। ডাক বাংলো চিকেন করবো, সেই মতো আগে মশলাপাতিটা সাজিয়ে নিই। প্রায় 4টে মতো শুকনো লঙ্কা নিয়েছি, বেশ খানিকটা গোটা ধনে সাজিয়ে নিই। আর তার সঙ্গে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য কিছুটা জায়ফল ও জয়িত্রী, আর সেই সঙ্গে বেশ খানিকটা গোটা গোলমরিচ। এগুলোকে খানিকটা শুকনো খোলায় নেড়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর বলো না, জানো, গতকাল স্কুল থেকে ফিরে সে কি ঝড় ঝড় ভাব, তার সঙ্গে সর্দি কাশি, নাক বন্ধ, মাথা ব্যথা। তারপর সঙ্গে সঙ্গে হিরক সন্ধ্যেবেলায় ওষুধ খাইয়ে দিয়েছে। আর আমার থেকে থেকে ঋদ্ধিরও তাই অবস্থা, যেন সে গা হাত পা ব্যথা, নাক বন্ধ। আজ তো একটু ভয় ভয় রয়েছি। যদিও বা হিরক ওষুধপত্র সবই ঋদ্ধিকে বুঝিয়ে শুনিয়ে দিয়েছে, তবু যাই হোক, মেয়ে দুটো একা থাকবে তো, জ্বর টর আসলে পরে তখন দুজনকে মুশকিলে পড়তে হবে। এই ডাক বাংলো চিকেন রেসিপিটা কিন্তু ওয়ান পট মিলের মতো, মানে একটা রান্নার মধ্যেই নানা রকম উপকরণ দিয়ে তৈরি করা। রান্নাটা একটু বড় হয়, আর খেতেও যে এত টেস্টি। আর ছুটি ছাটার দিনে যদি মনে হয় একটু রিল্যাক্স করবো, এই রান্নাটা কিন্তু বেশ রিলেটিভ। আর চিকেন তো খানিকক্ষণ ম্যারিনেট করে রাখলে পরেই 15-20 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। খুঁজলে পরে যেরকম প্রত্যেকটা রান্নার ইতিহাস পাওয়া যাবে, সেই মতো কিন্তু এই রান্নাটারও দুটো স্পেশাল ক্যারেক্টার ট্রেটস রয়েছে। প্রথমটা হচ্ছে একটু তেলে ঝালে রান্না, আর দ্বিতীয়টা হচ্ছে এই যে স্পেশাল মশলাটা তৈরি করলো, এটা দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। আর ইতিহাসের কথা বলতে গেলে পরে তো এই রান্নাটা সেই ব্রিটিশ আমলের। ভারতের বিভিন্ন প্রান্তে ডাক বাংলোতে যখন ব্রিটিশরা পোস্টিং থাকতো, সে সময় ওখানকার যারা কুক বা রান্না করে, তারা চেষ্টা করতেন একটা হোলসাম মিল বানানোর জন্য। তার মধ্যে পরিমাণ মতো মুরগির মাংস, গোটা আলু, ডিম, কখনো কখনো গোটা পেঁয়াজ, আর সেই সঙ্গে পরিমাণ মতো মশলা, এইসব মিলিয়ে মিশিয়ে আবির্ভাব হয়ে গেল ডাক বাংলো চিকেনের। রান্নাঘরের এইসব ছোটখাটো যন্ত্রপাতিগুলোর উপরে এত নির্ভর হয়ে পড়েছি, এখন যে একটু তাড়াহুড়ো লাগে, একদিকে যন্ত্রগুলো চালিয়ে যাই, আর অন্যদিকে গ্যাসে হাতে হাতে করে নিই। দিব্যি সময়ের মধ্যে কাজটা গুছিয়ে যায়। তেজপাতাটা এতই মুচমুচে হয়ে গেছে, সে একেবারে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এবার মিক্সিতে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। আর এই বললাম না, এই রান্নাটার কিন্তু এই মশলাটাই ইউএসপি। সেই সাথে খুব সামান্য হলুদ গুঁড়ো, বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো, সাথে আন্দাজ মতো নুন আর চিনি। মাংসটাও কালকে রাত্রে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। একটু হাতে হাতে না কাজটা এগিয়ে রাখলে পরে কি এই সকালে এত সম্ভব হতো বলো তো? আর আজকে যেন 8:30টার মধ্যে ওখানে পৌঁছানোর টাইম দিয়েছে। সে কি আর সম্ভব বলো তো? তাড়াতাড়ি 6:45টার মধ্যেই বেরোতে হতো। যদিও বা চিকেনটা ধুয়ে মুছে রেখেছি, তবে এখন দেখছি বেশ খানিকটা জল জল লাগছে। দেখি এই টিস্যুটা দিয়ে একটু ভালো করে মুছে নিই, তাহলে অন্তত জলজ ভাবটা কমে যাবে। আলাদা করে আর রসুন আদা বাটিয়ে নিই। ওই কতগুলো পাউচ প্যাকেট ছিল, ওইগুলোই দেখি ব্যবহার করে নিই। অনেকদিন ধরে পড়েও রয়েছে। তবে এই রান্নাটায় কিন্তু একটু বেশি পরিমাণে রসুন বাটা দিলে পরে খেতে অসাধারণ লাগে। বেশ ভালো করে মনে পড়ে মাকে দেখতাম আলাদা করে রসুন আর কাঁচা লঙ্কা বেটে রান্নাটায় দিয়ে ওই মশলার সঙ্গে একই সাথে কষিয়ে নিত। এখন মনে হচ্ছে বড্ড ভুল হয়ে গেছে গো।
গতকাল রাত্রে চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে পরে চটজলদি কাজটা হয়ে যেত। ওইদিকে হিরোকে উঠে গেছে দেখো না, আর এমন তাড়া দিতে শুরু করেছে। আচ্ছা বলতো, হাতের কাজটা গোছাবো তবে তো যাবো। যাকে এই খানিকক্ষণের জন্য মশলাপাতি মাখিয়ে চিকেনটাকে 15-20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিই। তাতে যেটুকু যা হবে, বেশ পরিমাণ মতো টক দই, সেই সঙ্গে আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন, আর একটু বেশি করে সর্ষের তেল। ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, সেটাও হতে তো বেশ খানিকক্ষণ সময় লাগবে। বাচ্চা দুটো বাড়ি থাকবে তো ওই জন্যই চিন্তা আর কি। সবকিছু গুছিয়ে হাতের কাছে রেখে দিয়ে গেলে কি ওরা ছটফট নিয়ে নিতে পারবে। আর বলো না, জানো আমাদের ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছে, আর এই চিমনি যেটা কিনলাম নতুন সেটাও খারাপ হয়ে গেছে। এই একের পর এখন লোক ডাকতে হবে। উফ, এই যে কি বিরক্তিকর ব্যাপার। আর বলো, যখনই যা কিছু হয় না সব একসঙ্গে, জানো তো। উদয়পুর থেকে বেরিয়ে আসার পরে সাংসারিক হিসাবপত্র করতে গিয়ে দেখি বেশ টানাটানির মধ্যে চলতে হচ্ছে। আর তার মধ্যে এই সব যন্ত্রপাতি খারাপ হয়ে গেছে, জানো। কি আর করবো বলো, এর নামই বোধহয় সংসার। সব মেকানিককে ফোন করা হয়েছে। হিরকের তো কালকেও ছুটি রয়েছে, আর রোববার তো ছুটি। দেখি এই 2 দিনের মধ্যে কাজকর্মগুলো মিটে গেলে পরে খুব ভালো হয়। সেদিন রাত্রিবেলায় মেশিন চালিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। সামনের বাড়ি থেকে ফোন করে বলছে, ভাবিজি মেশিনে এত আওয়াজ করছে যে আমরা ঘুমাতেই পারছি না। তারপরে দেখি কি, সে একেবারে ভয়ানক, যেন কান পাতা যাচ্ছে না। সে রাত্রিবেলায় বন্ধ করে আবার পরের দিন সকাল যখন চালাই, একই রকম। কোনো মতে মেশিনটাকে 2 দিন ধরে অল্প অল্প করে চালিয়ে জামা কাপড়গুলো সব ধুয়েছি। কি জানি মেকানিককে ডেকে দেখো কতদূর কি পরিস্থিতি। তবে এটাও তো হয়ে গেল প্রায় 5-6 বছর। কি যে বলে কে জানে। এখন নতুন কিনতে হলে পরেই মুশকিলে পড়তে হবে খানিকটা। ওইদিকে আলুগুলোকেও কেটে নিয়েছি, সেগুলো অবশ্য গোটা গোটাই রাখবো। ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়াতে খুব সামান্য নুন আর সেই সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব। উদয়পুর থেকে যে টুকটাক জিনিসগুলো কিনলাম তোমাদের সঙ্গে যে একটু শেয়ার করব, সে আর সময় সুযোগই করে উঠতে পারছি না। আর জিনিসগুলো জায়গাতেও ধরিনি, ওই প্লাস্টিকে মুড়ে একটা কোনায় ফেলিয়ে রেখে দিয়েছি। দেখি পরের দিনের ভ্লগে আগে বরঞ্চ ওই কাজটা করব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও সামান্য নুন দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব। তবে এই রান্নাটা কিন্তু নানা রকম ভাবে করা যায়, জানো তো। কখনো মাকে দেখতাম পেঁয়াজ রসুন আদা বাটা একসঙ্গে করে মাংসটার সঙ্গে মেখে বসিয়ে দিত। আবার কখনো যদি মার মনে হতো, ওই বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিত। আজ আমিও সেরকমই করব। এত আর বাটাবুটির সময় নেই। খানিকটা পেঁয়াজ গতকাল রাত্রে কেটে রেখেছি, ওইগুলো দিয়ে একেবারে মাংসটা কষিয়ে নেব। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেলের মধ্যে সামান্য একটু চিনি আর একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে তৎক্ষণাৎ মাংসটা দিয়ে দেবো। তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন কোনোভাবেই না পড়ে ওঠে, তাহলে কিন্তু মাংসটা একদম খারাপ হয়ে যাবে গো। 850 গ্রাম মতো চিকেন রয়েছে, সেই মতো আমি 4টে বড় পেঁয়াজ কেটে নিয়েছি। একেবারে মশলাটার সঙ্গে দিয়ে কষিয়ে নেব। আর চিকেন তো কড়াইতে দিলে পরে আছে খুব একটা বেশিক্ষণ সময় লাগে তা না। এই দেখো না, গল্প করতে করতে একটা ধাপ এগিয়েও গেল। আলুগুলোকে দিয়ে আরেকবার কষিয়ে নিই। তবে এই পর্যায়ে কিন্তু এসে ওই যে পাউডারটা বানিয়ে রেখেছি মশলাটা, এটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দেবো। চিকেন তো মোটামুটি হয়ে গেছে, ওই আলুগুলো একটু সেদ্ধ হওয়ার মতো। দেখো আবার ঝেপে বৃষ্টি এলো। এইরকম দিনে যেন মনে হয় এক থালা গরম গরম খিচুড়ি, তার সাথে বেশ খানিকটা ঘি, মাছ ভাজা আর ডিমের অমলেট, আর সেই সঙ্গে বেগুন ভাজা। সত্যি কথাই কি যে লোভ লাগছে। কিন্তু কি বলতো, আমার বাড়িতে ওই খিচুড়ি খাওয়া বলতে গেলে পরে ওই আমি আর হিরকই। হিরক তো খুব সামান্য, আমারই যা ভীষণ প্রিয়। আর আয়রিতে যেন তো সে কিছুতেই ভালোভাবে খায় না, গাইগুই করে। ওই খেতে বসে তখন বকাঝকা এইসব করে কি আর ইচ্ছা করে বলতো। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর ঝোলটাও তো দিয়েছি সেই পরিমাণে, নুনটা কমই ছিল। আলাদা করে আর জল দেবো না, ওই বাটি ধোয়া ঝোলটা যে দিলাম ওটাতেই হয়ে যাবে। এটা অবশ্য ছোটবেলা থেকে মাকে দেখেই শিখেছি। প্রথমে যখন শিলনোড়া ছিল, মা শিলনোড়ায় মশলা বাটার পরে ওই শিলনোড়া ধোয়া জলটা দিয়ে দিত। আবার মশলা কষানোর সময় দেখতাম ওই বাটি ধোয়া জলটা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিত। এদিকে আমারও মোটামুটি হয়ে গেছে, খানিকটা চিনি দিয়ে দিচ্ছি। আলুটাও দেখলাম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা তোমরা কোনোদিনও ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আজ আমার দিনটাই শুরু হয়েছে বকা খেতে খেতে। হিরো ঘুম থেকে উঠে দেখে এত বকে যাচ্ছে আমাকে, এখন যেন মনে হচ্ছে সত্যি গতকাল রাত্রে রান্নাটা করে রাখলে পরে ভালো হতো। ওইদিকে 8:30টায় টাইম দিয়েছে যে। আচ্ছা বলো তো, এতটা দূর থেকে যাবো,
এই সকাল সকাল কি যাওয়া সম্ভব? গতবার অবশ্য চলে গেছিলাম, তখন তো মা ছিল, কোনো দিকে আর তাকাতে হয়নি। এবার তো সব কাজ গুছিয়ে রেখে যেতে হবে। কোনো মতে চান পুজোটা করে এবার থেকে দূরে ঘুরে বেরোই। আর সত্যি দেখো না, সেই সকালে উঠেছি, ঘড়ির কাঁটা কোথা দিয়ে ঘুরতে ঘুরতে প্রায় বেলা 8টা ছুঁয়েছি। ইস, বড্ড দেরি হয়ে গেছে। ওইদিকে যেন দুবার হসপিটাল থেকে ফোন চলে এসছে, কতক্ষণে পৌঁছাচ্ছি। ইস, আমরা যে বাড়ি থেকেই বেরোইনি, সে আর কি বলবো। যাকে এখান থেকে মেইন বাস স্ট্যান্ড অব্দি যাই, ওইখানে বেশ প্রাইভেট কারগুলো যায়, ওই একটা করে চেপে চলে যাবে। ওই দেখো না, অফিস যাত্রীদেরও ভিড় শুরু হয়ে গেছে। বিভিন্ন বাস স্ট্যান্ডে তারা দাঁড়িয়ে থাকে, আর সেই মতো ডেসিগনেটেড যে বাস স্টপ গুলো রয়েছে, তাদের অফিসের গাড়ি ওখান থেকেই তুলে নেয়। এই একটা আমাদের এখানে খুব সুবিধা, জানো তো। তাছাড়া অফিস কাছারিগুলোতে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে, সেই মতো কি দুপুরের লাঞ্চ বা রাত্রিবেলার ডিনার ওইখান থেকেই করা হয়ে যায়। যদিও বা খাবার টাবার গুলো বেশিরভাগই তো গুজরাটি স্টাইলের, হিরকের আগে খুব অসুবিধা হতো, এখন অবশ্য খানিকটা সরে গেছে। আজ পেছনেই বসে পড়লাম। হিরক তো সে সকাল থেকে না খাওয়া, টেস্ট হওয়ার পরে ও খেতে পারবে। এই এতটা পথ এখন যেতে হবে রিদ্ধি স্কুল। তবে রিদ্ধি তো এখন আর এখানে পড়ে না, ওকে তো বাড়ির কাছাকাছি একটা সিবিএসসি স্কুলে শিফট করে দিয়েছি। সে তোমাদেরকে তো ব্লগে দেখিয়েওছিলাম। প্রথম প্রথম খুব ভয় ছিল, জানো তো, কি জানি অ্যাডজাস্ট করতে পারবে কিনা। আর আমিও কোনোদিনও ভাবিনি যে আইসিএসসিটা ছাড়িয়ে দেবো। যেহেতু নিজে আইসিএসসিতে পড়েছি, সেই জন্য কি বরাবরই একটা টান রয়েছিল। বেশ খানিকটা পথ চলে এসেছি, তবে এখনো অনেকটা বাকি গো। ভয়ের চোটে আর হিরকের মুখের দিকে তাকাতে পারছি না। এই ওয়াটার পার্কের কথাটা অনেকের কাছ থেকে শুনেছি, বেশ সুন্দর এবং অ্যাডভেঞ্চারাস। তাও কি নিজেদের গাড়ি থাকলে পরে একরকম ঝটপট এসে ঘুরে যাওয়া যায়। এখানে কোথায় বাস স্ট্যান্ড বা কোথায় গাড়ি স্ট্যান্ড কিছু তো সেরকম করে জানি না। তাও দেখি একদিন হয় একটা গাড়ি বুক করে রায়দি থেকে নিয়ে আসবো। গত মাসে যখন দোলনরা এসেছিল, সেই সময় একবার মনে হয়েছিল ওয়াটার পার্কে ঘুরে যাব, কিন্তু সে আর সময় কোথায়। ওরা এলো, তারপরের দিনে তো আমরা উদয়পুরের জন্য বেরিয়ে গেলাম। এই দেখো না, প্রায় 9:30 বাজতে যায়। ইস, এখনো যে কতটা রাস্তা দেরি। না, আর খুব বেশি দেরি নেই, এই যে পৌঁছেই গিয়েছি। এই ফ্ল্যাটগুলো দেখলে পরে বোঝা যায় বাদরটা শহরে ঢুকে গেছি। আর খুব বেশিক্ষণ লাগবে না, হসপিটালটা ওই স্টেশনের কাছাকাছি চত্বরে। তবে এই হসপিটালের একটা কি সুবিধা বলো তো, নিজেদের আর ফোন করে অ্যাপয়েন্টমেন্ট গুলো বুক করতে হয় না। ওই যেদিন আগের বার এসেছিলাম তখনই ডেটটা ফিক্স করে রেখে ওদেরকে বলে গেছি, সেই মতো ওরাই সিটি স্ক্যানের ডিপার্টমেন্টে সব জানিয়ে টানিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে রেখেছে। আর ডাক্তারের সঙ্গেও তাই। আর আজকের ভিডিওটাও এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখা হবে। টাটা।